আকাশবাণী কলকাতা খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, পাকিস্তানের ব্যবহৃত ড্রোন ভারতের সামরিক কিংবা অসামরিক পরিকাঠামোর কোনো ক্ষতি করতে পারেনি। সরকার বাদল অধিবেশনের প্রাক্কালে আগামী রবিবার সংসদের সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্সের মর্যাদা দিতে উদ্যোগ নিচ্ছে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে অর্থ যোগান প্রতিরোধে নজরদারি সংস্থা FATF ডিজিটাল ব্যবস্থায় অর্থের অপব্যবহারের সম্ভাব্য হুমকির ওপর গুরুত্ব দিয়েছে। ভারত রাষ্ট্রসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। জাপান ওপেনে ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসে জয়লাভ করেছেন। আসছি বিস্তারিত খবরে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের ড্রোন এবং অস্ত্র খুব সহজেই নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছিল। নতুন দিল্লিতে আজ মানববিহীন যান সম্পর্কিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে জেনারেল চৌহান বলেন, পাকিস্তানের ব্যবহৃত ড্রোন ভারতের সামরিক কিংবা অসামরিক পরিকাঠামোয় ক্ষতি করতে পারেনি। তিনি বলেন, অপারেশন সিন্দুরে দেশজ উপকরণে তৈরি মানববিহীন যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে অর্থ যোগান প্রতিরোধে নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF ডিজিটাল বিশ্ব ব্যবস্থায় অর্থের অপব্যবহারের সম্ভাব্য হুমকিগুলির ওপরে গুরুত্ব দিয়েছে। FATF জানিয়েছে, সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার জন্য অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের আর্থিক ব্যবস্থা রক্ষায় FATF কাজ করে চলেছে। FATF তাদের বক্তব্যের সমর্থনে এই বছরের জুন এবং জুলাই মাসে প্রকাশিত দুটি প্রতিবেদনের উপরেও জোর দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিষয়গুলিতে সাংহাই সহযোগিতা সংগঠন SCOর আপোষহীন অবস্থান নেওয়া উচিত। তিনি গতকাল চীনের তিয়ানজিনে SCOর বিদেশমন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নেন। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ধর্মীয় বিভেদ তৈরির উদ্দেশ্যে এবং জম্মু ও কাশ্মীরের পর্যটন ভিত্তিক অর্থনীতিকে দুর্বল করার জন্যই জঙ্গিরা হামলা চালায়। ভারত রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। আন্তর্জাতিক শান্তিরক্ষার সাফল্যের জন্য এর কৌশলগত প্রয়োজনীয়তা আছে বলে ভারত মনে করে। রাষ্ট্রসংঘের বন্ধু গোষ্ঠীর একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত P হরিশ বলেছেন, বিপজ্জনক এলাকায় কর্মরত শান্তিরক্ষীরা গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হন, অথচ বেশিরভাগ অপরাধেরই শাস্তি হয় না। তিনি আরও বলেন, দায়বদ্ধতার অভাব আন্তর্জাতিক শান্তি উদ্যোগকে দুর্বল করে দেয়। ভারতের যৌথ সভাপতিত্বে এই বৈঠকে 40টি দেশের প্রতিনিধি, রাষ্ট্রসংঘের কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ মিশনের সর্বাধিক সেনা প্রেরণকারী দেশ হল ভারত। গত 70 বছরে ভারত থেকে 3 লক্ষেরও বেশি শান্তিরক্ষী বাহিনী বিভিন্ন দেশে পাঠানো হয়। এদের মধ্যে 182 জন প্রাণ হারিয়েছেন। GOF এর সহসভাপতি হিসেবে ভারত শান্তিরক্ষী বাহিনীর সুরক্ষা এবং ন্যায় বিচার নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল তাদের সামরিক অভিযান আরও তীব্র করেছে। এর ফলে গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় 90 জন নিহত এবং 278 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তেল আল হাওয়া জেলার একটি বাড়িতে হামলার ফলে একই পরিবারের 19 জন নিহত হন। উত্তরের সাতি শরণার্থী শিবিরে হামাসের একজন বিধায়ক সহ এক দম্পতি ও তাদের 6 সন্তান নিহত হয়েছেন এবং তেল আল হাওয়ার বাস্তুচ্যুত পরিবারের একটি তাঁবুতেও 4 জনের প্রাণহানি ঘটেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD ঝাড়খণ্ডের রাঁচি সহ 8টি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা এবং 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় হাজারিবাগ, গিরিডি, কোডারমা এবং পালামু সহ 6টি জেলায় বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এর ফলে আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে নিম্নচাপটির অগ্রসর হবার সম্ভাবনা আছে। 1 জুন থেকে ঝাড়খণ্ডে ইতিমধ্যেই স্বাভাবিকের চেয়ে 61% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আগামী 2-3 দিন রাজস্থান, পূর্ব এবং মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আকাশবাণী
আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইএমডি বিজ্ঞানী ডক্টর আর কে জানামনি জানান, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসে জয়লাভ করেছেন। আজকের উদ্বোধনী ম্যাচে এই জুটি দক্ষিণ কোরিয়ার কং মিউন হিউক এবং কিং ডং জুকে 21-18, 21-10-এ পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, পাকিস্তানের ব্যবহৃত ড্রোন ভারতের সামরিক কিংবা অসামরিক পরিকাঠামোয় কোনো ক্ষতি করতে পারেনি। সরকার বাদল অধিবেশনের প্রাক্কালে আগামী রবিবার সংসদের সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক সেন্টারকে অফ এক্সেলেন্সের মর্যাদা দিতে উদ্যোগ নিচ্ছে। খবর শেষ হলো। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্সের মর্যাদা দিতে উদ্যোগ নেবে। কলকাতায় আজ এই প্রতিষ্ঠানের একটি ছাত্রাবাসের উদ্বোধন করে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব একথা জানিয়েছেন। তিনি বলেন, এর জন্য মন্ত্রকের তরফে সব ধরনের সহায়তা করা হবে। এই মর্যাদা পেলে প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা ও রোগ নির্ণয়ের ব্যবস্থার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। मुझे यह जानकर खुशी है कि एनआईएच ने सेंटर ऑफ एक्सीलेंस का लेवल प्राप्त करने के लिए सफल प्रयास किए हैं। यह मान्यता मिल जाने से विभिन्न प्रकार की जांच पद्धतियों और डायग्नोस्टिक सेवाओं को उन्नत किया जा सकेगा। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং জাতীয় হোমিওপ্যাথি ইনস্টিটিউশনের অধিকর্তা প্রলয় শর্মা প্রমুখ। ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। ইতোমধ্যেই কলেজ স্কোয়ার চত্বরে বহু কর্মী সমর্থক ভিড় জমিয়েছেন। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত থাকবেন বলে খবর। এদিকে কংগ্রেসও একই অভিযোগে জেলায় জেলায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। বীরভূমের পাইকরের 6 বাংলাভাষীকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে তাদের সেদেশে পাঠানোর কারণ ফের লিখিত রিপোর্ট দিয়ে জানাতে বলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানিতে দিল্লি পুলিশের পক্ষে আইনজীবী ধীরাজ ত্রিবেদী ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, দিল্লি হাইকোর্টে এর আগে এই 6 জনের পক্ষে মামলা করা হয়। 24শে জুন দিল্লি হাইকোর্ট তাদের বক্তব্য শোনার পরই বাংলাদেশে পাঠানোর নির্দেশ দেয়। এরপর 26শে জুন তাদের সেদেশে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশের বিষয়টি না জানিয়েই ফের কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাসের মামলা করা হয়েছে। এই বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টে মামলাকারী আমির খানের আইনজীবী রঘুনাথ চক্রবর্তীকে ভর্ৎসনা করেন ডিভিশন বেঞ্চ। পাশাপাশি তাদের কাছে ভারতীয় নাগরিক হিসেবে কি নথি আছে তা আগামী 6 আগস্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তার ফাঁসির দাবিতে সিবিআই এ দায়ের করা মামলার সঙ্গে এই আবেদনের শুনানি হবে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, অভয়ার পরিবারও এই মামলায় যুক্ত হতে পারবেন। আগামী সেপ্টেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি। এদিন সঞ্জয় রায়ের আইনজীবী আদালতে বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলেই এখনও তদন্ত চলছে, তাই তার বেকসুর খালাস হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগের প্রেক্ষিতে নতুন রুল জারি ও অতিরিক্ত শূন্য পদে নিয়োগের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ তাদের রায় ঘোষণা করবে। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, চিহ্নিত অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে কেন্দ্রীয় পোর্টালে ভর্তির সময়সীমা আরও 10 দিন বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আবেদনের সময়সীমা 25শে জুলাই পর্যন্ত বাড়ানো হল। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চালতাবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 7। জাকির গাজী ও রেজাউল মোল্লা নামে ওই 2 জনকে রাতভর তল্লাশি চালিয়ে ধরা হয়। আজ তাদের বারুইপুর আদালতে তোলা হচ্ছে। এদিকে বীরভূমের সাঁইথিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের হত্যাকাণ্ডে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত রাহুল ঘোষ ও শারদামণি মজুমদারকে আজ আদালতে তোলা হচ্ছে।
মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের ৯ জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলেরই ১৫ জন সদস্য। ২৩ সদস্যের ওই পঞ্চায়েত সমিতিতে শাসক দল ১৭টি আসন পেয়েছিল, অপরদিকে কংগ্রেস ৫টি এবং নির্দল প্রার্থী পেয়েছিলেন ১টি আসন। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বাধলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে বোর্ড গঠন করে শাসক দল। জলপাইগুড়ির খড়িয়া অঞ্চলের জগন্নাথ কলোনিতে ঘর থেকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রী নীলা বর্মনকে খুন করে সন্তোষ বর্মন আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ আজ ঝুলন্ত অবস্থায় সন্তোষ এবং ঘরের বিছানা থেকে স্ত্রীর দেহ উদ্ধার করে। চলতি বর্ষার মৌসুমে উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চায়ের উৎপাদন কম হচ্ছে বলে কিছুদিন আগেই অভিযোগ করেছিলেন ক্ষুদ্র চা বাগানের মালিকরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবছর ১ জুন থেকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪০%। কলকাতা সংলগ্ন এলাকাতেও বৃষ্টির অনুপাত এবার অনেকটাই স্বাভাবিকের কাছাকাছি। স্থানীয় সংবাদ শেষ হলো।